আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, বায়োলজি বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত রেগুলার ক্লাসগুলো ফলো করছো। আজকে হচ্ছে তোমাদের অধ্যায় 14 জীব প্রযুক্তির লেকচার 3। দুটো লেকচারে আমি দুটো ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের দিয়েছি। আশা করি সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো এবং বাসায় পড়ালেখা করছো। আজকে তোমাদের চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তির আমি অবজেক্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং যদি আমাদের কোনো ক ক্ষয়ের প্রশ্ন বাকি থেকে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রথমেই আসো বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। হ্যাঁ, ইংরেজিতে বলে বায়োটেকনোলজি, বাংলায় হচ্ছে জীব প্রযুক্তি। এটা হচ্ছে জীববিজ্ঞানের একটি অ্যাপ্লাইড ব্রাঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে একটি অ্যাপ্লাইড, এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। ঠিক আছে, অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। আর বিংশ শতাব্দীর শুরু থেকে বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করে। সেখান থেকেই হচ্ছে এই বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি ওয়ার্ডটাকে তুমি যদি দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে টেকনোলজি। তোমরা জানো বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান বা জীবন, এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো জীব প্রযুক্তি। ঠিক আছে, বায়োলজি এবং টেকনোলজি। এটা বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন, এটা অনেক আসে অবজেক্টিভে, কার্ল এরেকি। হ্যাঁ, কার্ল এরিকি। ঠিক আছে, কার্ল এরিকি, ইনি হচ্ছেন হাঙ্গেরীয় প্রকৌশলী। ঠিক আছে, এই কার্ল এরিকি হলেন হাঙ্গেরীয় প্রকৌশলী। হ্যাঁ, কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে, আর কি দেখো, বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান মেন্ডেল, এটা পড়েছো। 1953 সালে ডিএনএ মডেল আবিষ্কৃত হয়েছে। তোমরা জানো 1953 সালে ওয়াটসন এবং ক্রিক। হ্যাঁ, 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএর মডেল আবিষ্কার করেছেন। তারপর থেকেই এটা আরও বেশি জোরদার হয়েছে। ঠিক আছে, জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে দুটো পদ্ধতি বেশি উল্লেখযোগ্য। ঠিক আছে, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এরপরে দেখো টটিপটেন্সি কি, অনেক সময় আসে। উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্স স্টেম থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। হ্যাঁ, এটিই হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। তাহলে উদ্ভিদের টটিপটেন্স শব্দের অর্থ হচ্ছে বিভাজন ক্ষমতা। ঠিক আছে, টটিপটেন্ট, টটিপটেন্ট। হ্যাঁ, টটিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে বিভাজন ক্ষমতা, বিভাজন ক্ষমতা। হ্যাঁ, টটিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে বিভাজন ক্ষমতা, অর্থাৎ যেসব সেলের বা টিস্যুর বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকেই বলা হয় টটিপটেন্ট। ক্লিয়ার? কারণ এটা না হলে তো তোমার টিস্যু কালচার হবে না, হবে না। সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে আমরা কি বলি? টিস্যু বা কলা বলি। ঠিক আছে, তারপরে পড়বে টিস্যু কি। হ্যাঁ, টিস্যু বা কলা হয় এই একগুচ্ছ কোষ, ঠিক আছে, উৎপত্তিগতভাবে অভিন্ন এবং সম্মিলিতভাবে কি করছে? একই কাজ করে থাকে। এই টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিত প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। টিস্যু কালচার কোন বিজ্ঞানের? উদ্ভিদ বিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। উদ্ভিদের টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গবিশেষ, যেমন কি হতে পারে? পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি কোনো নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। ঠিক আছে, মিডিয়ামগুলোতে পুষ্টি এবং বর্ধনের জন্য আমরা কি দিই? প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। এরপরেই তোমরা পড়েছো এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট কি? হ্যাঁ, এক্সপ্ল্যান্ট কি আমরা পড়েছিলাম, একের জন্য বা দুইয়ের জন্য পড়বে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকেই আমরা বলছি এক্সপ্ল্যান্ট। হ্যাঁ, এরপরে আসো আবাদ মাধ্যম কি। ঠিক আছে, আবাদ মাধ্যম কি? উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম। ঠিক আছে,
মানে এই কঠিন মাধ্যম জমাট বাঁধার জন্য আমরা কি দিয়েছিলাম? এগার। নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। ঠিক আছে, এই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করা হয় কোন যন্ত্রে? অটোক্লেভ নামক যন্ত্রে। অটোক্লেভ, ঠিক আছে, অটোক্লেভ নামক যন্ত্রে কত তাপমাত্রায়? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে চাপ হচ্ছে 15 কিউবিক পার স্কোয়ার ইঞ্চি। চাপে কয় মিনিট রাখবো? 20 মিনিট। এখানে কিন্তু প্রত্যেকটাই অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। কোন যন্ত্রে করা হয়? অটোক্লেভ। কত তাপমাত্রায়? 121 ডিগ্রি সেলসিয়াস। কত চাপে? চাপটা একটু কম আসে। আর হচ্ছে কত মিনিট করা হয়? 20 মিনিট। অতএব পুরো লাইনটাই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কত কক্ষ তাপমাত্রা কত থাকে? 27 থাকে, 25 থেকে 27। হ্যাঁ, এরপরে দেখো ক্যালাস কি? তুমি একটা কোশ্চেন পেয়েছো, ক্যালাস কি? হ্যাঁ, ক্যালাস হচ্ছে টিস্যু কালচারের যে এক্সপ্ল্যান্ট থেকে উৎপন্ন অবয়বহীন টিস্যুমণ্ড, একেই বলা হচ্ছে কি? ক্যালাস। ঠিক আছে, অবয়বহীন, যার কোনো নির্দিষ্ট কি নেই? আকার নেই। ঠিক আছে, এই টিস্যুমণ্ড থেকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে একাধিক অণুচারা তৈরি হয়। ঠিক আছে, এরপরে চলে যাও, এখানে আমরা পড়েছি টিস্যু কালচারের কতগুলো ব্যবহার আমরা পড়েছি। টিস্যু কালচারের ব্যবহার আমি পড়তে বলেছিলাম 2-এর জন্য অথবা 4-এর জন্য। ছোট প্রশ্ন হলে 2-এর জন্য আসবে, আর বড় প্রশ্ন হলে 4-এর জন্য আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছুটা বলি। উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। তারপরে স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। তারপর যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না, সেগুলো চারা প্রাপ্তি এবং স্বল্প ব্যয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। ঠিক আছে, বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে, ঠিক আছে, সিম্বিডিয়াম, হ্যাঁ, সিম্বিডিয়াম নামক একটা অর্কিড প্রজাতির মেরিস্টেম মানে কাণ্ড, কাণ্ড থেকে এক বছরে প্রায় কত হাজার? 40,000। ঠিক আছে, 40,000 চারা পাওয়া সম্ভব। কোন উদ্ভিদ? সিম্বিডিয়াম। সিম্বিডিয়াম, হ্যাঁ, সিম্বিডিয়াম নামক উদ্ভিদ থেকে একটা কাণ্ড থেকে বছরে চারা পাবা কত? 40,000। ঠিক আছে, তারপরে হচ্ছে ফুল উৎপাদনকারী দেশগুলো হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ঠিক আছে, এরা কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে এই অর্কিড ফুল বিক্রি করে। ক্লিয়ার? 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে কি রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করে। ঠিক আছে, বর্তমানে কি হয়েছে? এই মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা ভাইরাস রোগাক্রান্ত ফুল ও ফল গাছকে কি করতে পারি? রোগমুক্ত করা টিস্যু কালচারের একটি মানে সাধারণ পদ্ধতি। ঠিক আছে, মালয়েশিয়ায় অয়েল পাম্প এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে 88 কোটি চারা গাছ পাওয়া সম্ভব। ক্লিয়ার? এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 88 কোটি। ঠিক আছে, এরপরে হচ্ছে জুই সাসপেনশন থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। তারপরে হচ্ছে তোমার উড়োজাহাজ চালানোর জন্য কি ব্যবহার করা হয়? তিমি মাছের তেল। উড়োজাহাজ চালানোর জন্য কি করা হয়? তিমি মাছের তেল ব্যবহার করা হয়। কিন্তু তেলের প্রয়োজন, এই তিমি মাছ ক্রমশ কি হয়ে যাচ্ছে? নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। একমাত্র জোজোবা নামক গাছ হতে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু এই গাছ আবার কি হয় না? মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না, যেমন অ্যারাইজোনা এবং ক্যালিফোর্নিয়া। এটা ছাড়া অন্য কোথাও তুমি পাবে না। অ্যারাইজোনা আর হচ্ছে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, ঠিক আছে, জন্মায় না। এদের বংশবৃদ্ধিও কি অত্যন্ত সময় সাপেক্ষ। হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি করাই সম্ভব হয়নি। একে আমরা কোথায় নিয়ে এসেছি? ভারতবর্ষে। ঠিক আছে, ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে আমরা এটাকে লাগাতে পেরেছি। ঠিক আছে, আর আমাদের দেশে কি হয়েছে?
বেলের চারা, কলার চারা, কাঁঠালের চারা, তারপরে চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষের চারা উৎপাদন করা হয়েছে। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার ডাল, ডাল জাতীয় শস্য, বাদাম ও পাটের চারার উৎপাদন করা হয়েছে। টিস্যু কালচার প্রয়োগ করে আলুর রোগমুক্ত চারা এবং মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়েছে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরও সহজভাবে বলা যায়, কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোকে আমরা কি বলছি? জিন প্রকৌশল বলে। এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে আমরা কি বলছি? রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। ঠিক আছে? একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? রিকম্বিনেন্ট ডিএনএ। আগেই বলেছি। রিকম্বিনেন্ট ডিএনএ অণু। ক্লিয়ার? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলছি? ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করি? নতুন একটা কি পাই? জীব পাই, যাকে বলা হচ্ছে জিএমও। ঠিক আছে? তোমরা পড়েছো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর এটার মধ্যে যদি এস থাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, এটার আরেক নাম হচ্ছে জিই। ঠিক আছে? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আবার এটাকে কি বলা হয়? ট্রান্সজেনিকও বলা হয়। জিএমও বলা হয়, আবার কোনোটিকে আমরা বলছি ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক মানে হচ্ছে যেটা জি দিয়ে করব। জিএমও এবং ট্রান্সজেনিক জীব কি এক নয়। জীবের জিনে, ঠিক আছে, মিউটেশনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটলেই সেটাকে জেনেটিক মডিফিকেশন বলে। কিভাবে পরিবর্তন ঘটাবো? জীবের জিনে কোনো রকমের পরিবর্তনকে বলা হচ্ছে জেনেটিক মডিফিকেশন। ক্লিয়ার? মানুষ হাজার হাজার বছর ধরে জেনেটিক্সের নিয়ম আবিষ্কারের আগে থেকেই কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ায় জেনেটিক্যালি এটা করে আসছে। মডিফাইড কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন। আচ্ছা, এইভাবে আমরা এটা পেতে পারি। আবার জীব প্রযুক্তির কল্যাণে এই জেনেটিক মডিফিকেশন ব্যাপারটি আরও নিয়ন্ত্রিতভাবে এবং কম সময়ে করা সম্ভব। এভাবে যে জীব উৎপন্ন হয় সেটি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর ট্রান্সজেনিক জীব বলতে আমরা কাদের বুঝি? তাদের বুঝি যাদের জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে বা অন্য কোনো প্রজাতি থেকে নেওয়া। আচ্ছা, এরপরে দেখো মানুষের অন্ত্রে বাস করে সেই ব্যাকটেরিয়াটার নাম কি? ই কলাই, তাই না? মানুষের অন্তরে বাস করে সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ই কলাই। ই কলাইয়ের ফুল মিনিং হচ্ছে ইশ্চেরিচিয়া, CHIA, ইশ্চেরিচিয়া কোলাই। এটা একটা সায়েন্টিফিক নেম, সুতরাং আন্ডারলাইন করবে। এটা কোথায় বাস করে? মানুষের অন্ত্রে। ঠিক আছে? মানুষের অন্ত্রে বাস করে। এটা দিয়ে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলো করেছি, তাই না? আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস দেখেছিলাম, প্লাজমিড। প্লাজমিড কী ছিল? বৃত্তাকার বা গোলাকার ডিএনএ, যেটা দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি করা হয় সেটাকে বলা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড এবং ডিএনএকে আমরা কেটেছিলাম, অর্থাৎ ডিএনএকে কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? ডিএনএকে কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, আর ডিএনএ জোড়া লাগানো হয় লাইগেস এনজাইম, লাইগেস। ঠিক আছে? কাটবো রেস্ট্রিকশন দিয়ে, জোড়া লাগাবো লাইগেস দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড পেয়েছি। তারপরে হচ্ছে এটা আমরা কোন কোন কাজে ব্যবহার করেছিলাম? নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে। ঠিক আছে? প্রচলিত প্রজনন ও জিন প্রকৌশলের মধ্যে পার্থক্য। নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অনেক বেশি কার্যকরী, কারণ প্রচলিত প্রজনন প্রক্রিয়া জিন স্থানান্তর একই বা খুব নিকটবর্তী প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে এক বা একাধিক জিন সরাসরি স্থানান্তর করা হয়। আমি এটা পড়িয়েছিলাম তোমাদের 1 বা 2 নং লেকচারে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা এর মাধ্যমে কোনো প্রজাতির বিষাক্ততাও টেস্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হলো সর্বাধুনিক জীব প্রযুক্তি। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি, যা দিয়ে মানুষ কি সর্বোত্তমভাবে লাভবান হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যেই সাফল্য অর্জিত হয়েছে। কি কি আমরা পেয়েছি দেখো, এখানে তোমরা জানো অনেক সময় এটা পরীক্ষায় আসে। বিটি এর ফুল মিনিং কি? বিটি এর ফুল মিনিং হচ্ছে ব্যাসিলাস তুরিনজিয়েন্সিস, THURINGIENSIS, ঠিক আছে, ব্যাসিলাস তুরিনজিয়েন্সিস। হ্যাঁ, এটার মাধ্যমে কি হয়, ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিকভাবে পরিবর্তিত শস্যসমূহকে আমরা কি বলেছি? বিটি কর্ন, তারপরে ছিল বিটি কটন, ঠিক আছে, ইত্যাদি নামে অভিহিত করা হয়। একই রকমভাবে বিটি ভুট্টা, বিটি ধান প্রথম উদ্ভাবন করা হয়েছিল কোন দেশে? চীনে। এটাও তোমার নৈবিত্তিকে আসে। হ্যাঁ, কোথায় উদ্ভাবিত হয়েছিল? চীনে। এসব ফসল লেপিডপ্টেরা এবং কলিওপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। হ্যাঁ, এরপরে দেখো, এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন তোমরা জানো টিওএমভি, টিওতে হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস। হ্যাঁ, তারপরে হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তারপরে হচ্ছে TMGMV, এটা হচ্ছে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস। তারপরে আরেকটা পেয়েছো PRSV, পাপায়া রিং স্পট ভাইরাস, ঠিক আছে, এগুলাতে আমরা পেয়েছি। এরপরে হচ্ছে লেড ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেড ব্লাইট প্রতিরোধী গোলালুর জাত উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা চলছে। জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতা সম্পন্ন ভুট্টা, তুলা ইত্যাদি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে, ঠিক আছে। তারপর এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বিজ্ঞানীরা কি করেছেন? আগাছানাশক সহিষ্ণু জিন টমেটোতে স্থানান্তর করে আগাছানাশক সহিষ্ণু টমেটোর জাত তৈরি করতে সক্ষম হয়েছে। একইভাবে হচ্ছে সয়াবিন, ভুট্টা, তুলা এবং ক্যানোলা, ঠিক আছে, ইত্যাদি আগাছানাশক সহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে। আবার আমরা কি করেছি? তুলা এবং ভুট্টার মধ্যে একই সাথে আগাছা এবং পোকামাকড় প্রতিরোধী দুটোই অনুপ্রবেশ করিয়েছি। হ্যাঁ, এরপরে দেখো ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন, তার মানে ভিটামিন এ এর অপর নাম কি? বিটা ক্যারোটিন। হ্যাঁ, ভিটামিন এ এর এটা আসে তোমার অবজেক্টিভে, বিটা ক্যারোটিন, ভিটামিন এ এর অপর নাম হচ্ছে বিটা ক্যারোটিন, ঠিক আছে। এই ধানের চাল থেকে প্রস্তুত ভাত খেলে আর আলাদা করে আমাদের কি খেতে হবে না? ভিটামিন এ খেতে হবে না। আর ধানে লৌহ বা আয়রন যোগ করার চেষ্টা অব্যাহত হয়েছে, ঠিক আছে। আর লবণাক্ততা এবং খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। এরপরে দেখো গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য একটা জিন আছে প্রোটিন সি। হ্যাঁ, এভাবে মনে রেখো, সি দিয়ে কাউ, সি দিয়ে প্রোটিন। আচ্ছা, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি স্থানান্তর করা হয়েছে, তবে এটা এখনও গবেষণা পর্যায়ে আছে। হ্যাঁ, আমরা এখনও হাতে পাইনি। তারপর আকার বৃদ্ধি এবং মাংসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে। ভেড়ার পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধির জন্য দুটি জিন দায়ী। কী কী? সিস-ই এবং সিস-এম, ঠিক আছে, ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে। এরপরে মাছ, তোমরা দেখো বাজারে অনেক বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। এই মাছের বৃদ্ধির জন্য হচ্ছে জিন স্থানান্তর করা হয়েছে এবং এর মাধ্যমে কত পার্সেন্ট? 60% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে মাছের আকার। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ কোথা থেকে তৈরি করবে?
ইস্ট থেকে আমার তৈরি করবে হেপাটাইটিস বি, হ্যাঁ, যেটা কোন রোগে ব্যবহার করা হয়? জন্ডিস। ঠিক আছে, ইস্ট থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি হচ্ছে। এরপরে হচ্ছে ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত ইকলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে। এই ইস্ট থেকে আবার কি তৈরি হচ্ছে? ইনসুলিন। ইনসুলিন, এই ইনসুলিন আবার কোন রোগে ব্যবহৃত হচ্ছে? ডায়াবেটিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে জেনেটিকভাবে পরিবর্তিত ইকলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন, হ্যাঁ, গ্রোথ হরমোন এবং গ্রানুলোসাইড, ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে স্টিমুলেটিং ফ্যাক্টর, কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এরপরে যাও পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষার জন্য হচ্ছে বর্জ্য পরিশোধন শিল্পক্ষেত্রে, তারপর দূষণমুক্তকরণ, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যে কোন ব্যাকটেরিয়া? সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া। ঠিক আছে, সিউডোমোনাস, হ্যাঁ, সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশে কি করে? তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে ডক্টর এম কে চক্রবর্তী, হ্যাঁ, তিনি একজন ভারতীয় সায়েন্টিস্ট। ঠিক আছে, তিনি একজন ভারতীয় বিজ্ঞানী। এই ডক্টর এম কে চক্রবর্তী এটা আবিষ্কার করেছেন এবং এটা হচ্ছে পরিবেশের তেল এবং হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে কি করে? দূষণমুক্ত করতে সক্ষম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমি মনে হয় না কোনো কিছু বাদ দিয়েছি, তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম।